বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি খেমজিরার এপিসোড 11কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে, যারা আগের এপিসোডগুলো দেখো তো গাইজ দেখে নিও। কাহিনি স্টার্ট হয় আর আমাদের খেমকে দেখানো হয় যে কলেজে থাকে আর তার উপরে একটা অ্যাটাক হতে যায়। তো তাকে ওখানে জেট আসে আর বাঁচিয়ে নেয়, যেটাতে খেম পুরো শকড হয়ে যায়। জেট তাকে বলে যে তুমি ঠিক আছো তো, কিছু হয়নি তো তোমার? খেম যে এখনও পর্যন্ত শকটের মধ্যে থাকে আর জেট বলে যে এটা প্রচুর ক্লোজ ছিল, তোমার ঠিক আছে তো, তোমার কিছু হয়নি তো? সত্যি তোমার উপর এত আঘাত কী করে আসতে চলেছে? তুমি সত্যি পড়ে যাওনি যে, এটাই ভাগ্য বলো। তো খেম যে এখনও শকটের মধ্যে থাকে, জেট হাসতে হাসতে বলে তোমার উপরে কি কোনো অভিশাপ আছে নাকি যে তোমার উপরে এরকম অ্যাটাক হয়? তো কখনো কখনো আমার এটাই মনে হয়। তখনই খেম পিছন দেখে আর সে একটা ভূতকে দেখতে পায়, যেটা দেখে জেট একদম শকড হয়ে যায়। সবাই তার দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে এইভাবে কেন তাকিয়ে আছে। জেট তাকে বলে যে তুমি কি দেখতে পাচ্ছ? তো খেম বলে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তো এটা শুনে জেট তাকে বলেছে তুমি ঠিক আছো তো? তো খেম বলে যে হ্যাঁ আমি ঠিক আছে। তারপরে সে সবাইকে বলে যে হেই তোমরা এইসব ভেবো না, খেম যে শার্ট হতে চেয়েছিলো তোমরা ওর দিকে এভাবে তাকিয়ে থেকো না, ও ঠিক আছে। তো জেট সবাইকে বলে যে কাম অন, এমনও কিছু বড় ব্যাপার হয়নি, তোমরা ওর দিকে এমনভাবে তাকিয়ে আছো যেন কিছু হয়েছে। তো সেই ফ্রেন্ডগুলো বলে যে আমরা জাস্ট চিন্তিত ছিলাম, এর বেশি আর কিছু না। তখন সেখানে দুজন সিনিয়র আসে আর বলে যে কে এইসব ক্রিয়েট করেছে? হ্যাঁ, যে যে করেছে তাদেরকে শাস্তি পেতে হবে। যেটা শুনে জেট তাকে বলেছে আমার ফ্রেন্ডের এক্ষুনি মাথায় পড়ে এগুলো ভাঙতে যাচ্ছিলো, আমার ফ্রেন্ড অসুস্থ হতে যাচ্ছিলো আর তোমরা এই জিনিসগুলোর পিছনে পড়ে আছো। তো সিনিয়র বলে যে কি, তুমি আমার সঙ্গে ঘুরে কথা বলছো? তো তোমাকেও কথা বলতে হবে, তোমার দিকে জাম্প করতে হবে, যতবার তোমরা কথা বলবে ততবার তোমাদেরকে জাম্প করতে হবে, ঠিক আছে? আমি যা বলছি তা করো। তো এটা শুনে খেম তখনই জেটের কথা শুনে জেটের সঙ্গে সাথ দিয়ে দেয় আর বলে যে আমিও কথা বলছি তোমাদের সঙ্গে আর আমিও পানিশমেন্ট নেবো। যেটা শুনে সিনিয়র তাদের দুজনকে বলে দেয় যে ঠিক আছে, তাহলে তোমরা দুজন কথা বলেছো তো তোমাদের দুজনকেই পানিশমেন্ট নিতে হবে। তো খেম বলে যে ঠিক আছে। তারপরে দেখানো হয় যে তারা দুজনই পানিশমেন্ট নিয়েও নেয় আর তারা দুজন ওখানের মধ্যে জাম্প করে করে পানিশমেন্ট পূরণ করতে থাকে। তো সবাই তাদেরকে চেয়ার অফ করতে থাকে। তারপরে সে দেখানো যেখানে জেট আর খেম বসে থাকে। তো জেট বলে যে তুমি জানো 25 আর 27 এই পুরো দিনটা স্কোয়ার হয় আর আমি তোমাকে সবসময় দেখেছি। যেদিন থেকে আমি তোমাকে দেখেছি তুমি সবার সঙ্গে অ্যাক্টিং এমন করো যেন তুমি প্রচুরই ব্রেড মানুষ, বাট তুমি কারোর সঙ্গে কথা বলো না, কিন্তু কেন? তো খেম বলে যে প্রাইমারি স্কুল থেকে আমি কারোর সঙ্গে কথা বলি না আর টিচারও সবসময় এই ব্যাপার নিয়ে আমার মা বাবাকে ডাকতো যে আমার মধ্যে কী এমন প্রবলেম আছে, আমি কারোর সঙ্গে কথা বলি না কেন? তো জেট বলে যে হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পেরেছি, কখনো কখনো আমারও মনে হতো তোমাকে দেখে না ভয় লেগে যেত, তুমি কারোর সঙ্গে কেন কথা বলো না? তো খেম বলে যে আমি জানি না, হয়তো আমার প্র্যাকটিস হয়ে গেছে কারোর সঙ্গে না কথা বলা। তো জেট বলে যে তুমি চিন্তা করো না, আমার সঙ্গে সেম হয়, তুমি জানো আমার বাবা সবসময় চিন্তার মধ্যে থাকতো যে আমার কখনো বন্ধুই হবে না, আমি সবসময় ভূতেদের সঙ্গে কথা বলি আর ভূতেদের সঙ্গে অ্যাট্রাক্ট হয়ে যায়, সেই জন্য আমার বাবা হয়তো ভেবেইছিল যে আমার মধ্যে কোনো অভিশাপ আছে। আর তুমি কখনো ভেবে দেখেছিলে যে তোমার একটা ফ্রেন্ড হবে যেও সেম ভূত দেখতে পারে, জাস্ট তোমারই মতন? তো খেম বলে যে না আমি কখনো ভাবিনি। তো জেট বলে যে তাহলে ঠিক আছে, তোমার জানো তোমাকে দেখে আমার মনে হয় যে তুমি আমার জন্য কখনো কখনো ভালো জিনিস নিয়ে আসবে আমার জীবনে। আর তাছাড়াও আমাদের কান্ট্রির মধ্যে আমাদের একজন টপ স্যামন আছে যে আমাকে অনেক কিছু দিয়েছে, দেখো আমি আমার ব্যাগের মধ্যে রেখেছি। বলে সে তার ব্যাগে দিকে সব কিছু বের করতে থাকে যেগুলো মাস্টার তাকে দিয়েছে আর বলে যে দেখছো আমার কাছে অনেক কিছু আছে, আমি তোমাকে প্রোটেক্ট করবো। যেদিন থেকে আমি তোমার সঙ্গে দেখা করেছি সেদিন থেকে আমার মনে হয় যে তুমি আমার লাইফে কিছু ভালো কিছু নিয়ে আসবে, সেই জন্য আমি চাই যে আমরা দুজন একসঙ্গে থাকি আর একসঙ্গে বন্ধু হয়ে যায়। খেম স্মাইল করে আর জেট করে যে তুমি জানো আমি ফিল করতে পারছি যে তুমি আমার জন্য হ্যাপিনেস নিয়ে আসবে আমার লাইফে। যেটা শুনে খেম বলে যে সত্যি, তাহলে ঠিক আছে, আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড হয়ে যাব। তো জেট বলে যে হ্যাঁ ঠিক আছে, আজকে ফার্স্ট ডে, তারপর থেকে আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড হয়ে যাবো। আর 10 বছর হোক বা 1 বছর হোক তুমি কখনো আমাকে ধোকা দিয়ে যাবে না, ঠিক আছে? আমাদের বন্ধুত্ব এইভাবে অটল থাকবে। তো খেম বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা দুজন ফ্রেন্ডশিপকে কখনো সাফার করবো না। আর তারা প্রমিস করে নেয় যে তারা আজ থেকে খুব ভালো ফ্রেন্ড হবে। জেট বলে যে যাই তোমার সঙ্গে হোক না কেন তুমি আমাকে সব কিছু বলবে, ঘোস্ট হোক পিপল হোক যাই হোক না কেন, আমি তোমাকে সবসময় হেল্প করবো তোমার লাইফে সব প্রবলেমে। আর তুমি তোমার মধ্যে কিচ্ছু রেখো না, সব কিছু তুমি আমাকে বলো, আর আমি জাস্ট তোমার হেল্প করতে চাই তোমার ফ্রেন্ড হিসাবে। তো তারা দুজন ওকে বলে দেয়। তারপরে সিনে দেখানো হয় যে খেম প্রেজেন্টে জেটের এই কথাগুলো মনে করে আর বলে যে আমি সরি, আমি তোমাকে ডাম্প করে চলে এলাম, কিন্তু আমার কাছে কিছু করার নেই। কারণ খেম তাদের সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাইছিল। তখন দেখা যাচ্ছে যখন স্টেশনে বসেছিল জেট ছুটে ছুটে আসে আর চড়ানো আসে। জেট বলে যে তুমি আমাকে প্রমিস করেছিলে না? খেমকে বলে যে সরি জেট। তো জেট বলে যে তোমার সরি নিয়ে আমি কী করবো খেম? তো খেম বলে যে আমি জানি তুমি গ্র্যান্ডমা সিকে কতটা ভালোবাসতে, এমন টম আকি এদেরকেও ভালোবাসতে। তো জেট বলে যে তোমার এটা কেন মনে হয় না যে আমি তোমাকেও ভালোবাসি? তো খেম বলে যে
আমি জাস্ট চাই না যে তুমি আমাকে হেট করো। জেট বলে যে আমি তোমাকে কখনোই হেট করবো না। তো খেম বলে যে কিন্তু জেট আমি জানি না, আমি জাস্ট চাই না যে তুমি আমাকে এইভাবে দেখো, আমার জন্য তোমার সব কাছের পার্সনগুলোকে তুমি হারিয়ে ফেলেছো, সেই জন্য আমি তোমাকে আর ফেস করতে পারছি না। যেটা শুনে জেট বলে যে তুমি এইসব কথা ভাবা বন্ধ করো, আমি তোমাকে কখনো দোষই দিচ্ছি না, আর তাছাড়াও আমি তোমাকেও ভালোবাসি, আর আমি তোমাকে এই সবের জন্য কখনো দোষী মানি না। সবার সময় এসেছিলো, সবাই চলে গেছে, আর এর পিছনে যে দোষী সে হচ্ছে রামপাং, তুমি নয়। তুমি আমাকে ছেড়ে এইভাবে যেতে পারো না। আমি তো বলেছিলাম না যে আমি তো সবসময় তোমার পাশে থাকবো, তুমি যদি এখন ছেড়ে চলে যাও তাহলে তুমি এখন ওই ঘোষটাকে জিতিয়ে দিচ্ছ, প্লিজ তুমি যেও না। খেম বলে যে জেট, যবে থেকে আমি তোমার সঙ্গে দেখা করেছি আমি তবে থেকে তোমার উপরে ট্রাভেল ক্রিয়েটই করছি, আমি তোমার লাইফে কোনো কিছু ভালো আনছি না। যেদিন থেকে ফার্স্ট দেখা হয়েছিলো সেদিন থেকে আমি তোমার লাইফে শুধু প্রবলেমই ক্রিয়েট করছি। আমার মনে হয় আমার চলে যাওয়াই উচিত, আমি যদি না এখন এখান থেকে চলে যাই আমি তোমার জন্য আরও প্রবলেম ক্রিয়েট করব, তো প্লিজ জেট আমাকে যেতে দাও। বাট জেট বলে যে তুমি জানো তোমার সঙ্গে থাকাকালীন আমার সঙ্গে সব কিছুই ভালো হয়েছে, আমরা দুজন একসঙ্গে ক্যাম্পে এসেছি, এটা আমাদের মধ্যে একটা ভালো জিনিসই ঘটেছে, এমনকি তুমি মাস্টারের সঙ্গে দেখা করেছো, আমরা চারানের সঙ্গে দেখা হয়েছে, তো এগুলো ভালো জিনিস নয় তো কী। খেম, তুমি আমার লাইফে সব কিছু ভালোই এনেছো, আমরা একসাথে সব কিছু ঠিক করতে পারবো, তোমার মনে হয় না? আর তুমি যদি এইভাবে চলে যাও তাহলে আমরা কোনো কিছু ভালো করতে পারবো না। আমি বলেছিলাম না আমি তোমার লাইফে একজন ফ্রেন্ড হয়ে তোমাকে সবসময় হেল্প করতে চাই, তো প্লিজ আমাকে তোমাকে হেল্প করতে দাও, আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই। খেম, খেম, আমি জানি যে তোমার সঙ্গে অনেক কিছু হতে চলেছে, বাট আমি ফিল করতে পারছি যে আমরা যদি তোমার পাশে থাকি তাহলে আমরা তোমাকে প্রোটেক্ট করতে পারবো, আর আমি তোমাকে কখনো একা ছাড়তে চাই না। তো খেম বলে যে কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি। তো জেট বলে যে আমরাও তোমার সঙ্গে যাব, কিন্তু ট্রেনে করে নয়, ফ্লাইটে করে। তো চরান বলে যে হ্যাঁ আমিও তোমার সঙ্গে যাব, আমি সব কিছু প্যাক করে নিয়ে চলে এসেছি, তো আমরা এখান থেকে সবাই একসঙ্গে চলে যাব, তুমি চিন্তা করো না। যবে থেকে আমার তোমার সঙ্গে দেখা হয়েছে আমার ফিল হয় যে তোমাদের সঙ্গে দেখা করে আমি কখনো ভুল করিনি। আর খেম, তুমি আমার লাইফের সবচেয়ে ভালো ফ্রেন্ড, এই ভিলেজের লোকেরাও তোমাকে ভুল ভাবে না। কিন্তু খেম জেটকে মানা করে, কিন্তু জেট কথা শুনে না। তো খেম কী করে, জেট আর চরানকে হাক করে নেয়। জেট বলে যে প্লিজ কেঁদো না। তারপরে সিনে দেখানো হয় যে তারা দুজন ফ্রেন্ডরা ডিসাইড করে নেয় যে তারা কোথায় যাবে। তো জেটও তাকে বলে যায় যে চলো ট্রেনে করে নয় আমরা ব্যাংকক চলে যাই ফ্লাইটে করে, আর আমি মজা করছি না, আমি সবের পয়সা দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। তো এটা শুনে চরণ বলে যে বাও, এটা তো খুবই ভালো ব্যাপার হবে, কারণ জেট কোথাও না কোথাও একটু বড়লোক ছিল, ওর বাবা বড়লোক ছিল। তো খেমু হাসে আর বলে যে চলো। তারপরে সিনে আমাদের দেখানো হয় যেখানে তারা রুমের মধ্যে চলে আসে, আর চড়ান আর জেট সেখানে ফ্লোরে শুয়োর কথা বলে। খেম বলে যে আমি ফ্লোরে শুয়ে নেবো। চড়ান বলে যে কোনো ব্যাপার না, আর তুমি তোমার বেডে শো, আর এমনিতেও আমরা দুজন নিচেতে তো আগেও শুয়েছি, তো আমাদের কোনো প্রবলেম নেই। এটা শুনে খেম বলে যে ঠিক আছে তাহলে আমি বেডে শুয়ে পড়ছি। তো সে বেডে চলে যায়। জেটকে দেখানো যে বলে যে আমি এখানে কাউকে আসতে দেবো না। খেম বলে যে তুমি চিন্তা করো না, আর মাস্টার তোমাকে যে যে দিয়েছে সেগুলো তুমি রেখেছো তো? তো চড়ানের গলায় একটা নেকলেস থাকে যেটা মাস্টার তাকে দিয়ে থাকে। তো খেম বলে যে দেখো আমার কাছেও একটা নেকলেস আছে। যেটা শুনে চড়ান হাসে। তখন সেখানে একটা মেয়ে আসে, আর সে বলে যে কী ব্যাপার আমরা এইভাবে দাঁড়িয়ে আছো কারণ তুমি জানো এই ড্রোমের মধ্যে কোনো অ্যাথিস্টকে আসতেই দিচ্ছিলো না, আর স্যামনকে তো কখনোই ঢুকতে দেবে না। বাট আমি যা হোক বাহানা করে এই রুমের মধ্যে চলে এসেছি, আর আমি বলেছি যে এই রাফটুপটা আমাকে একটু সাহায্য করতে হবে যাতে আমি ওর মধ্যে কিছু করতে পারি, আর আমি বলেছি যে আমি কোনো রকম ট্রাভেল ক্রিয়েট করবো না। তো 3 দিনের মধ্যে তোমরা রেডি থাকো, আমরা কিছু কাজ করবো, আমার মনে হয় এইভাবে আমরা সব কিছু হ্যান্ডেল করতে পারবো। আর যাই হয়ে যাক না কেন মাস্টার তো আমাদের সাথে আছেই, তাই না? তখনই তারা সবাই চুপ করে যায়, আর সেই মেয়েটার কাছে একটা ফোন আসে, সে তখন ফোন পিক আপ করতে একটু দূরে চলে যায়। খেম যে তাদেরকে দেখতে থাকে যে তারা কতটা চেষ্টা করছে এই সব প্রবলেমকে ক্রিয়েট করা থেকে তাকে বাঁচানোর জন্য, আর যেখানে তারা সবাই মিলে খেমকে প্রোটেক্ট করতে চায় আর খেমকে বাঁচাতে চায়, যার জন্য খেম খুবই খুশি থাকে যে তার ফ্রেন্ডরা তার কথা এত ভাবছে। তারপরে সিনের জেটকে বলে যে ঠিক আছে আমি এবার দেখছি কী করতে পারি, আর সেই মহিলাটা কারোর সঙ্গে কথা বলতে থাকে। তারপরে জেট বলে যে আমি সিরিয়াস বলছি, আমি মজা করছি না, আমাদের খেমকে প্রোটেক্ট করতেই হবে, আর যাই হয়ে যাক না কেন আর 7 দিন পরে খেমের বার্থডে আসতে চলেছে, তার আগে আমরা খেমকে প্রোটেক্ট করবই, আর যাই হয়ে যাক না কেন আমরা কোনো কিছু ক্যান্সেল করা যাবে না। তো সবাই মিলে রেডি হয়ে যাও, এই 7 দিন খেমের বার্থডে আসা আগে পর্যন্ত আমার দিকে সব কিছু করতে হবে, যতটা পারবো আমরা 5ই জুনের আগে সব কিছু করতে হবে, আর 21-এর মধ্যে যখনই খেম 21 হয়ে যাবে আর এই অভিশাপ থেকেও মুক্ত হয়ে যাবে।
তখন সেই মেয়েটাও আসে আর বলে যে কী ব্যাপার, তোমরা সবাই কি একে অপরকে চিয়ার করছো নাকি? তো জেট বলে যে তুমিও আসো আমাদের সঙ্গে। তো তারা সবাই মিলে বলে যে খেমজিরাকে বাঁচতেই হবে বলে তারা একে অপরকে চিয়ার করে। পরের দিন দেখানো হয় যে খেম কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখনই জেট বলে যে তুমি তোমার বার্থডে পর্যন্ত তুমি ক্লাস বন্ধ করতে পারতে আর রুমের মধ্যেই থাকতে পারতে, তোমাকে আমাদের সঙ্গে আসতে হবে না, আমি তোমাকে সেম ক্লাসে সব নোটস দিয়ে দিতাম। খেম বলে যে আমি জাস্ট একদিন স্টুডেন্ট হতে চাই, কারণ আমি চাই না যে আমি কিছু মিস করি, যদি আমি কখনো চান্স না পাই, আর আমি রিগ্রেট করতে চাই না। যেটা শুনে জেট বলে যে প্লিজ এরকম বলো না। চয়ন বলে যে হ্যাঁ। তখনই চয়ন তার দিকে আটকায়, কারণ সে কিছু সেন্স করতে পারে। আর সত্যিই একটা গাড়ি আসে যে খেমকে মারতেই যায়। চয়ন তাকে বাঁচিয়ে দেয়, যেটা দেখে তারা পুরো শকড হয়ে যায়। চয়ন বলে যে খেম তুমি ঠিক আছো তো? জেট বলে যে খেম তুমি ঠিক আছো তো? তো খেম বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। তো চয়ন বলে যে আমার মনে হয় খেম তোমার রুমের মধ্যেই থাকা উচিত যতক্ষণ না তোমার বার্থডে কমপ্লিট হচ্ছে। এভাবে দেখানো হয় যে একদিন কেটে যায়, যেখানে খেম আর চয়ন জেট তারাও খেমকে একদিন প্রোটেক্ট করতে সফল হয়ে যায়। তারপরে জেট খেম তারা একসঙ্গে খেমের সঙ্গে রুমে থাকে। আর খেম যখন রুমের মধ্যে বই পড়ছিল, ফার্স্টে চয়ন তাকে দেখভাল করছিল। আর চয়নে যাওয়ার সময় যখন হয় তখন জেট আসে। জেট তার সামনে হাসানোর জন্য বলে যে হ্যালো হ্যালো, আপডেট কী? তো চয়ন ফার্স্টে বুঝতে পারে না, তারপরে সে বুঝতে পারে আর তাকে বলে যে এখানে সব গুড আছে, তোমার ওখানে আপডেট কী বডিগার্ড? তো এটা শুনে খেম হাসতে থাকে। তো তারা বলতে থাকে যে টার্গেট এখন সেফ আছে, বডিগার্ড 2 তুমি এবার ডিউটিতে আসো। যেটা শুনে জেট বলে যে আমি কোনো বডিগার্ড 2 নই, আমি বডিগার্ড 1। তো চয়ন বলে যে তাহলে আমি বডিগার্ড 0, ঠিক আছে? তো এটা শুনে জেট বলে যে তার মানে তুমি আমাকে জিততে দেবে না, তাই তো? তো চয়ন বলে যে না কখনো নয়। তো খেম বলে যে তোমরা দুজন কী করছোটা কি? থ্যাংক ইউ আমার টেক কেয়ার করার জন্য। চয়ন সাবধানে যেও। তো চয়ন বলে যে ঠিক আছে পরে দেখা হবে বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে দেখানো হয় চয়নকে যে কাউকে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে যে প্লিজ তোমরা যারা যারা এখানে আছো সবাইকে আমি বলছি, যেই যেই স্পিরিটগুলো আছো তারা প্লিজ আমার দিকে হার্ট করো না। প্লিজ আমি তোমার দিকে রিকোয়েস্ট করছি তোমরা শান্ত হয়ে যাও। এই সময় যারা যারা এই লাইনের মধ্যে আসবে তাদের সবাইকে হার্ট হতে হবে। তো রামপ্যাং তোমার দিকে হার্ট করতে পারে, কন্ট্রোল করতে পারে, তোমরা প্লিজ এসো না। তখন সেখানে জেটা স্যার বলে যে ও হো তুমি কার জন্য এত প্রার্থনা করছো? হ্যাঁ, আর তাছাড়া আমরা সবাই মিলে সব কিছু সামলে নেবো, তুমি চিন্তা করো না। তো চারান বলে যে আমি জাস্ট কোনো রকম গণ্ডগোল চাই না, সেই জন্য। আর তাছাড়াও তুমি কী করছো এটা কি? আমি মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। তো জেট বলে যে যাতে তুমি তোমার মাইন্ড কন্ট্রোল করতে পারো সেই জন্য আমি তোমাকে একটা চান্স দিচ্ছি, আর তোমার উপরে দয়া খেয়ে তোমাকে আমি সব কিছু কমপ্লিট করার জন্য হেল্প করছি। তো এটার জন্য সে বলে যে আচ্ছা কীভাবে করবে? তো জেট তাকে বলে যে দাঁড়াও, বলে সে তার মাথায় জল দেয়। তারপরে যখন জেটের দেওয়ার কথা হয় চয়ন তার মাথায় আস্তে করে দেয়, যেটা একটা রোম্যান্টিক মুভমেন্ট ক্রিয়েট হয়ে যায়। তখন সেখানে সেই মেয়েটা আসে আর বলে যে ও হো এত রোম্যান্টিক মুভমেন্ট এখানে চলছে, আমিও কি তোমাদের মধ্যে একটু ফর্মাল হতে পারি? তখনই চয়ন তাকে বলে যে ও জুনি। তো সেই মেয়েটার নাম জুনি হয়। তো চয়ন কী করে তার মাথায়ও কিছু সেই জলের মতন দিয়ে দেয়। যাই হোক, তখনই খেম আসে আর বলে যে এবার তোমাদের কমপ্লিট হলো নাকি তোমরা চাও আমি আর দূরে থাকি? আমি তোমাদের জন্য নুডলস বানিয়েছি। তো যখনই জেট বাহানা করে আর বলে যে ও তুমি তোমার পুরো মাইন্ড পড়ে নিয়েছো, আমি এক্ষুনি নুডল খেতেই চেয়েছিলাম, চলো জুনি তুমি আমার দিকে জয়েন করো। তো জুনি বলে যে হ্যাঁ পারফেক্ট টাইম, এত সুইটনেস দেখে এবার আমার একটু কিছু ঝাল খাওয়ার ইচ্ছে হচ্ছে। তারপরের দিন দেখানো হয় যেখানে তারা ছাদে সবাই মিলে একজন পুরোহিতকে ডেকে কিছু রিচুয়ালস ফলো করতে থাকে, আর তারা সবাই মিলে প্রার্থনা করতে থাকে যাতে রামপ্যাং না তার দিকে হার্ট করতে পারে। কিন্তু তারা যখন কিছুক্ষণ রিচুয়ালস ফলো করছিল চারিদিকে যেন মেঘ চমকাচ্ছিল। তখনই সেই পুরোহিতকে বলে যে নিচে আপনার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেই পুরোহিত যেন ভয় পেয়ে তাড়াহুড়ো করে ওখান থেকে ছুটে পালিয়ে যায় আর বলে যে পরে আমি এখন এখান থেকে যেতে চাই। তো সে সেখান থেকে চলে যায়। তারা পুরো অবাক হয়ে যায় যে কী হলো। তারপরে সিনে দেখানো হয় যেখানে খেম বসে থাকে আর তার বাবা ফোন করে। তো তার বাবা বলে যে তুমি ঠিক আছো তো? তো খেম বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, আমার সব বন্ধুরা আমার সঙ্গেই আছে, আর বার্থডে পর্যন্ত ওরা আমার সঙ্গে থাকবে, তুমি চিন্তা করো না, ওরা আমাকে সবসময় প্রোটেক্ট করছে, আমি তোমার দিকে কবে দেখা করাতে নিয়ে যাব আমার ফ্রেন্ডের দিকে। তার বাবা বলে যে ঠিক আছে, আমি খুব খুশি যে তোমার ফ্রেন্ডরা তোমার সঙ্গে সবসময় আছে, আর এইভাবে আমি চিন্তার মুক্ত থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাড লাক তাড়াতাড়ি দূরে হয়ে যাবে, যদি কিছু প্রবলেম হয় তুমি আমাকে জানিও, তোমাকে বাঁচতেই হবে খেম। তো খেম বলে যে হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না, আমার ফ্রেন্ডরা সবসময় আমাকে প্রোটেক্ট করছে, আর তোমাকে এই ব্যাপার নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, যদি কিছু প্রবলেম হয় আমি তোমাকে পরে জানাবো বলে সে ফোন রেখে দেয়। যখনই সে বাইরের দিকে দেখে দেখে যে চড়ান আর জেট উপরে আসছে, খেম তাদেরকে দেখে আর কোথাও না কোথাও তার টায়ার্ড লাগে আর একটু স্যাড হয়ে যায়। পরে সে দেখা যায় যে তারা ছাদের মধ্যে ল্যান্টেন তুলতে থাকে আর বলে যে ভগবানের কাছে প্রার্থনা করে যে বুদ্ধিস্টের কাছে যে ভগবান প্লিজ আপনারা আমাদেরকে সাহায্য করুন,
যাতে খেম বাঁচতে পারে, খেমের উপরে যা যা সব অভিশাপ আছে যেন সব মিটে যায়, আর খেম যেন লাইফ পায়, আজকে রাতে যেন ও আরেকটা লাইফ পেয়ে যায়। তারা এরকম পে করতে থাকে ভগবানের কাছে। জেঠ, চারান খেমের জন্য পে করে, আর খেমের যেটা দেখে কোথাও না কোথাও প্রচুরই কষ্ট হয় যে তার ফ্রেন্ডরা তার জন্য কত ভাবছে। সিরিয়াসলি এরকম ফ্রেন্ড যদি লাইফে থাকে না, লাইফ সত্যিই সবার ইজি হয়ে যাবে। গাইজ, তোমাদের কার কার কাছে এরকম ফ্রেন্ড আছে আমাকে জানিও, আমি জানতে চাই। আমার কাছে তো এরকম ফ্রেন্ড আছে, সেই জন্য আমার লাইফটা ইজি আছে, তো তোমরাও জানিও। তারপরে তারা লান্টিন উড়িয়ে দেয়। খেমকে দেখানো যে বলে যে চলো আজকে মিডনাইট হয়ে গেছে, কালকের পরে তোমার বার্থডে কেটে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। জেঠ বলে যে আমরা সবাই জেগে থাকবো, আর কালকে তোমাকে কোনোভাবেই আমরা কিছু হতে দেবো না, আমরা তোমাকে সবসময় প্রোটেক্ট করবো, আর তোমার এই রেস্ট নিও। খেম খেম তুমি চিন্তা করো না, কালকে তুমি তোমার বার্থডে কেক কাটবেই। খেম তাদেরকে থ্যাংক ইউ বলে, আর বলে যে এত ভাবার জন্য থ্যাংক ইউ। তারপরে তারা একে অপরকে হাগ করে নেয়। তারপরে সিনে দেখানো হয় যখন তারা ছাদ দিকে নিচে আসছিল, খেম চারিদিকে রামপাংকে দেখতে পায়, কারণ এই পুরো সিনের মধ্যে খেম রামপাংকে সবসময় দেখতে পাচ্ছিল, কারণ রামপাং তাকে বলছিল যে কী ব্যাপার, তুমি তোমার ফ্রেন্ডের দিকে তো লাস্ট টাইম গুড বাইও বলতে পারবে না, তাই না খেমজিরা? তোমার ফ্রেন্ডরা ভাবছে যে আমি এখানে নেই, বাট সব সময় আমি এখানেই ছিলাম, বাট ওরাই শুধু দেখতে পাচ্ছিল না, আমি সব সময় তোমার মাথার মধ্যে ঘুরছি। তোমার ভাগ্যই খারাপ যে তুমি তোমার ফ্রেন্ডের দিকে কখনো ফেয়ারওয়েলই জানাতে পারবে না, আমি সবসময় তোমার ভিতরেই আছি খেমজিরা। তারপরে পাশের সিন দেখানো হয় যেখানে বারবার খেমজিরা র্যাম্প্যাংকে দেখতে পায়, যেখানে সব জায়গায়, আর সেই পুরোহিতরাও সেই কাজ করার সময় দেখতে পেয়ে গিয়েছিল, যার জন্য সে ছুটে পালিয়ে গিয়েছিল, কারণ সে র্যাম্প্যাংকে ওখানে দেখতে পেয়েছিল, সেই জন্য সে ওখানে থাকেনি। আর খেম এত যে চুপচাপ ছিল কারণ সে বারবার র্যাম্প্যাংকে দেখতে পাচ্ছিল, সেই জন্য সে জানতো যে র্যাম্প্যাং তাকে কখনোই বাঁচিয়ে রাখবে না। র্যাম্প্যাং তাকে বলতে থাকে যে তুমি আর বেঁচে থাকতে পারবে না, তুমি আর জাস্ট তোমার ফাইনাল সময়ে চলেই এসেছো, তো তুমি তোমার টাইমের জন্য রেডি হয়ে যাও, আমি তোমাকে নিয়েই যাব। তারপরে রাত্রি সিন দেখানো হয় যেখানে জেট আর চরণ তারা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, আর খেমকে রেস্ট করতে বলে। তারপরে তারা ওখানে বেহোশ হয়ে যায়, কিছু একটা ঘটনা ঘটে, তখনই খেমের হঠাৎ করে চোখ খুলে যায়, আর তাকে রামপ্যাং পুরো বশ করে নেয়। তো খেম কী করে ছাদে উঠে চলে আসে, আর সেই রিচুয়ালসের কাছে এসে কিছু খেতে থাকে, তখনই চরাঙের গোলার কবজের কিছু জাদু হয়, আর সে উঠে পড়ে। তো সে জেটকেও তুলতে থাকে যে জেট উঠে পড়ো, জেট উঠতেই হবে আমাদেরকে। জেট যে ঘুমিয়ে থাকে, তো সেই কবজটা তাকে ঠেকাতেই জেটও উঠে পড়ে। চরান বলে যে খেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চরান আর জেট তারা দুজন খেমকে খুঁজে থাকে। চরান বলে আমার মনে হয় ও উপরে আছে, তো আমাদের ছাদে যাওয়া উচিত। তো জেট বলে যে চলো, দেরি করে না করে চলো। তখন তারা ছাদে আসে আর দেখে যে খেম পুরোপুরি রামপাংয়ের বসে চলে এসেছে, আর সে নিজেকে পুরো সে ছাদের উপরে দাঁড় করিয়ে সেখান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল। জেট তাকে মানা করে আর বলে যে তুমি আমার ফ্রেন্ডকে ছেড়ে দাও, নাহলে আমি তোমাকে ছাড়বো না। কিন্তু খেম বলতে থাকে যে তোমার ফ্রেন্ডকে আমি আমার সাথে নিয়ে যাবই বলে জেড তাকে বলে যে খেম, কিন্তু খেম কী করে ছাদ দিকে ঝাঁপ দিয়ে দেয় আর নিচে পড়ে যায়, সেখানেই খেম মারা যায়। আর এই সিনটা মাস্টার স্বপ্নের মধ্যে দেখছিল, কারণ সে প্রেজেন্টে এখন ফিউচারটাকে দেখছিল, যেটা তাকে আর কেউ নয় সেই নাগা সাপটা দেখাচ্ছিল। যখনই সে ঘুম থেকে উঠে আর বলে যে তুমি যদি এখানে থাকো আমাকে নিজের সামনে আসো, তখনই সেই দেবতাটা চলে আসে, মানে সেই সাপের দেবতাটা। সে বলে যে কিন্তু ভগবান, তুমি আমাকে এই ভিজুয়ালগুলো কেন দেখাচ্ছিলে, কিসের জন্য? তখনই ভগবান থেকে বলে যে এগুলো কালকে সত্যি হতে চলেছে, সেই জন্য আমি তোমাকে দেখাচ্ছিলাম। তো মাস্টার বলে যে কিন্তু তুমি আমাকে হেল্প করছো কেন মাই লর্ড? তখনই সেই লর্ডটা বলে যে কারণ আমি তোমাকে রিপে করছি যেটা তুমি আমাকে দিয়েছিলে। তো এটা শুনে মাস্টার বলে যে মায়েরা কি, আমি কখনো কিছু তোমার উপরে দয়া করিনি। এটা শুনে সে ভগবান বলে যে এই লাইফ টাইমে নয়, তুমি আমাকে একটা অন্য লাইফ টাইমে আমাকে হেল্প করেছিলে একটা ব্যাপারে, অনেক 1000 ইয়ার আগে। তারপরে পাশের সিন দেখানো হয় যেখানে সেই মাস্টার একটা ক্রাইম করেছিল, যার জন্য ভগবান তাকে বলেছিল যে তুমি এই ক্রাইমটা করেছো, সেই জন্য আমি তোমাকে শাস্তি দেবো, তুমি বলো তুমি শাস্তি পাওয়ার জন্য কি রাজি? তো তখনই সেই লর্ড বলে যে হ্যাঁ, আমি সিমের সনকে ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ওকে আমি যদি রিটার্ন করি তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভাবিনি যে এই রিজনের জন্য আমি এত বড় ভুল করব। আপনি আমার সব সুপার পাওয়ার নিয়ে নিন, আর আমি এটারই যোগ্য, আমি সব কিছু শাস্তি পাওয়ার জন্য রাজি আছি। ভগবান তাকে বলে যে তুমি যা যা করেছো সেই জন্য তোমাকে প্রত্যেকটা লাইফে এইভাবে গিল্টি থাকতে হবে, আর নিজের লাইফে তোমাকে বারবার লাইফ টাইমে তোমাকে বারবার এইভাবে শাস্তি পেতে হবে। তো সে বলে যে ঠিক আছে ভগবান, আমি আপনার সব শাস্তি মেনে নেব, এই লাইফ টাইম হোক বা অন্য লাইফ টাইম হোক, আমি সব সময় আপনার সব কথা মানব, আর আমি সব কিছুর জন্য রাজি আছি। কিন্তু তখনই সেখানে মাস্টার আসে যে ওই লাইফ টাইমে সেই
সাপটাকে বাঁচানোর জন্য এসেছিলো, আর সব নিজের উপরে দোষ নিয়ে নিয়েছিল, আর বলে যে এই সব কিছু আমিও করেছি, ওর সাথে সাথে আমিও দোষী। কিন্তু তখনই সেই ভগবানটা তাকে বলে যে কিন্তু তুমি কেন এখানে এসেছো? গড তাকে বলে যে তুমি কে? তো সে বলে যে আমার নাম পিচাঙ্গিন। সে তো তার বলে নাম যে আমি পিচাঙ্গিন। সব কিছুর ভ্যালু নিচ্ছি, আর আমি আপনাকে বলছি যে এই যা যা মেস ক্রিয়েট হয়েছে সেই সব কিছুর পিছনে আমিও আছি। তখন সেই লর্ডটা বলে যে তুমি এসব কী বলছোটা কি, আর তুমি নিজের উপরে দোষ নিচ্ছ কেন? কিন্তু মাস্টার বলে যে আমি আপনার এগেনস্টে গিয়েছি ভগবান, আমি আপনার কাছ থেকে শাস্তি পেতে চাই, আর এই সব কিছুর পিছনে আমি লস করেছি আমার ছেলেকে, আমি রেগে গিয়েছিলাম, আর আমি ওকে বলেছিলাম যে এই কাজগুলো করতে, আমার নিজের উপরেই সেম হচ্ছে। আমি ওই ওপেনটাকে লুকিয়েছিলাম, আমি যে অস্ত্রটাকে লুকিয়েছিলাম সেইটা পুরো দুনিয়াকে খতম করতে যাচ্ছিলো, এই সব কিছুর পিছনে আমি আছি। তো সে তার পাশ থেকে সেই সাপ লর্ডটা বলে যে তুমি এরকম বলছো কেন, এগুলো সত্যি নয়। কিন্তু মাস্টার তাকে বলে যে এটাই সত্যি, আর আমি নিজে থেকে ক্ষমা চাইছি ভগবান তোমার কাছে, আপনি আমাকে যা যা শাস্তি দেবেন আমি সব কিছু মেনে নেব, আমি সব কিছুর জন্য রাজি আছি। তখনই ভগবান তাদের কথা শুনে আর বলে যে ঠিক আছে, তুমি যদি নিজে থেকে স্বীকার করছো যে তুমি এই কাজগুলো করেছো, তাহলে ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে পানিশমেন্ট দিতে রাজি আছি। যখন তুমি নিজেকে প্রোটেক্ট করছো না, তাহলে আমি তোমাকেও পানিশমেন্ট দেবো। তো তুমি মনে রেখো যে তোমাকেও শাস্তি পেতে হবে, আর তুমি যা যা কর্ম করেছো। তো এটা শুনে সেই সাপলট বলে যে তুমি এর মধ্যে নিজেকে ইনভলভ কেন করছো, আর তাছাড়াও আমার জন্য তুমি নিজেকে দায়ী ভেবো না, আর তুমি রিবর্ন হতে পারবে না হেভেনের মধ্যে। কিন্তু মাস্টার তাকে বলে যে কোনো ব্যাপার না, আমি জাস্ট তোমার হেল্প করতে চাই, আর তাছাড়াও যদি আমাদের কখনো দেখা হয় আমি চাইবো যে তুমি কোনো দিন আমারও হেল্প করো এইভাবে। তো সেই সাপ লর্ডটা বলে যে কিন্তু টাইমে ফিরে গেলে তুমি আবার যতবার জন্মাবে তোমাকে ততবারই কঠিনভাবে পরিস্থিতির সামনা করতে হবে। তো এটা শুনে মাস্টার বলে যে কোনো ব্যাপার না, আমি এমনিতেও এই টায়ার্ড হয়ে গেছি লাইফ টাইম থেকে স্পেন্ড করে, তো সেই জন্য আমি চাই অন্য কিছু এক্সপিরিয়েন্স করতে। তো গড তাকে বলে দেয় যে ঠিক আছে, তুমি যদি এই পানিশমেন্ট নিতে রাজি হয়ে যাও তো আমি তোমার কথা শুনে নিচ্ছি। তো মাস্টার তাকে বলে যে হ্যাঁ গড, আপনি আমাকে যা যা পানিশমেন্ট দেবেন আমি সব মেনে নেবো। গড তাকে পানিশমেন্ট দিয়ে দেয় যে তুমি যতবার জন্মাবে ততবারই তোমার লাইফে কিছু না কিছু কঠিনাই আসবে, আর তোমাকে সব কিছু পূরণ করতে হবে, তোমাকে সব কিছুকে কমপ্লিট করে তোমাকে কাটিয়ে ফিরে আসতে হবে, তোমার লাইফে তুমি অনেক কষ্ট পাবে, আর এই সব কিছুর মধ্যে তোমার জীবন কাটতে থাকবে, তুমি একজন নর্মাল মানুষ হিসাবে জন্মাবে, তুমি আর কখনো দেবতা হতে পারবে না। ঠিক আছে, তোমাকে এই নর্মাল মানুষের মতন জীবন কাটাতে হবে, প্রত্যেকটা লাইফ টাইমে তোমাকে মানুষ হয়েই জন্মাতে হবে। যেটা শুনে মাস্টার বলে যে ঠিক আছে ভগবান, আমি রাজি আছি। ভগবান তাকে বলে দেয় যে তুমি নিজেকে স্যাক্রিফাইস করছো যতবারই, তোমাকে অন্য কারোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, আর তোমাকে সব মানুষের সঙ্গে ভালো বিহেভ করতে হবে, এটাই হচ্ছে তোমার পানিশমেন্ট। আর মাস্টারকে দেখানো হয় যে সেই পানিশমেন্ট অ্যাকসেপ্ট করে নেয় আর ওখান থেকে গায়েব হয়ে যায়। তারপরে সেটা দেখানো হয় যেখানে প্রেজেন্টে সেই সাপের গডটা বলে যে এই অস্ত্রটা ভগবান তোমাকে দিয়েছে, তুমি এটাকে অ্যাকসেপ্ট করো আর এটাকে কাজে লাগাও, আমি তোমাকে তোমার অস্ত্র ফিরিয়ে দিচ্ছি, এবার তোমার উপর ডিপেন্ড করে তুমি এটাকে কীভাবে ব্যবহার করবে, তুমি এটাকে যেভাবে ব্যবহার করতে চাও সেভাবে ব্যবহার করতে পারো। তো মাস্টার বলে যে কিন্তু আমার মনে হয় না আমি আপনার কাছ থেকে কিছুই নেওয়ারও যোগ্য। তখনই পাশের সিন দেখানো হয় যেখানে গড বলে যে তুমি চিন্তা করো না, আমি জানি যে মাস্টার ওরকম কাজ করতে পারে না, আমি জানি যে ও কীরকম পারসন। এটা শোনার পরে সেই সাপের গডটা বলে যে কিন্তু আপনি যখন জানেন গড এই ব্যাপারটা, তো আপনি ওকে পানিশমেন্ট কেন দিলেন? আপনি তো জানতেন যে ও এরকম কিছুই করেনি, তাহলে আপনি ওকে এভাবে কেন পানিশমেন্ট দিলেন? ও পানিশমেন্ট পাওয়ার যোগ্য ছিলই না, ও তো কিছুই করেনি, ও সবসময় সবার ভালোই চেয়েছে। তো গড বলে যে আমি জানি ও সবসময় সবাইকেই ভালোবাসে আর সবার ভালোই চায়, কিন্তু তার মানে এই নয় যে আমাকে ওকে পানিশমেন্ট দেওয়ার পিছনে কিছু কারণ আছে। আর আমি তোমাকে বলছি, ও যখন জন্ম নেবে তুমি ওর সবসময় সাহায্য করো। ভগবান তাকে একটা অস্ত্র দেয় আর বলে যে এই অস্ত্রটা তুমি ওকে দিয়ে দিও, ওর এটা কাজে লাগবে। ও যখন মানুষ জন্ম হিসাবে জন্মাবে তখন তোমাকে একবার ওর লাইফ বাঁচাতে যেতে হবে। তো আমি তোমাকে বলছি যে তুমি ওকে এই অস্ত্রটা দিয়ে ওর লাইফ বাঁচানোর জন্য ওকে দিও, ও প্রত্যেকটা লাইফ টাইমে মানুষের ভালো করবে, আর সেই জন্য আমি চাই যে তুমি ওর হেল্প করো ভগবান হিসাবে ওকে। তারপরে সে এই কথাগুলো যখন মাস্টারকে বলে আর বলে যে তুমি ভালোভাবে ভেবে দেখো, এটা তোমারই জিনিস, তোমাকে নিতেই হবে, তো তুমি এটাকে কীভাবে ব্যবহার করবে এটা তোমার ব্যাপার, আর এটাকে ব্যবহার করার জন্য তোমাকে পুরো পাওয়ার লাগাতে হবে, কারণ এটা যেহেতু ভগবানের তৈরি অস্ত্র তো এর মধ্যে প্রচুরই পাওয়ার আছে, হিউম্যান বডি এর পাওয়ার অ্যাকসেপ্ট করতে পারবে না। সেই জন্য আমি তোমাকে বলছি যখন তুমি এটাকে ব্যবহার করবে তখন তুমি ভেবেচিন্তে এটাকে ব্যবহার করো, তোমাকে কীভাবে এটা ইউজ করতে হবে। তো মাস্টার গডকে হ্যাঁ থ্যাংক ইউ বলে আর বলে যে ঠিক আছে, আপনি আমার যে সাহায্য করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ লর্ড,
আর এই সব কিছুর জন্য লর্ড বলে যে কোনো ব্যাপার না, তুমি তোমার ভাগ্য তোমার কর্ম নিজে থেকেই লিখেছো, আর আমি তোমাকে উইশ করছি যাতে তুমি তোমার কাজে সফল হও। তারপরে সিনে মাস্টারকে দেখানো হয় যে তার একটা পুরনো ফোন বের করে আর সেটাকে চার্জ দেয় আর কাউকে একটা ফোন করে আর বলে যে আমার তোমার সাহায্য দরকার। তারপরে দেখানো হয় মাস্টার তার ব্যাগ প্যাক করে আর নিচে বেরিয়ে আসে, তখনই গোটা ভিলেজের লোক সেখানে জড়ো হয় আর মাস্টারের জন্য একটা ভিলেজের সং গান করতে থাকে, যাতে মাস্টারকে ভালোভাবে সফল হয়ে ফিরে আসার জন্য তারা গান করতে থাকে। মাস্টার যেটা দেখে শকড হয়ে যায় যে ভিলেজের লোকরা তাকে সাপোর্ট করছে। তারপরে চাই আঙ্কেলকে দেখানো হয় যে মাস্টারকে শহরের কাছে দিয়ে আসার জন্য গাড়িতে করে নিয়ে যায় আর বলে যে মাস্টার, গ্র্যান্ডমার মারা যাওয়ার পিছনে আমরা তোমাকে দোষী দিচ্ছি না, আর তাছাড়াও তুমি দেখেছো তো ভিলেজের লোকেরাও এখন নিজেকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছে, তুমি শুধু আমাদেরকে প্রোটেক্ট করো না, আমরাও তোমাকে প্রোটেক্ট করতে চাই মাস্টার। আর হ্যাঁ, তোমাকে আমরা সবাই ভালোবাসি আর তোমার জন্য আমরা সবাই কেয়ার করি, তোমাদের দুজনকে আমরা বেঁচে থাকতে দেখতে চাই, এই ভিলেজের লোকরা তোমার দিকে প্রচুরই ভালোবাসে, তো সেই জন্য যতটা আমরা হেল্প করতে পারবো তোমাদেরকে আমরা ততটা করতে চাইছি। মাস্টার তখনই ভিলেজের লোকেদের সেই কথাগুলো ভাবে, যখন ভিলেজের লোকেরা তাকে থ্যাংক ইউ বলে তাকে এতটা হেল্প করার জন্য, আর তাকে বলে যে তুমি যেন সেফভাবে জার্নি করো মাস্টার, আর মাস্টার তুমি চিন্তা করো না, আমরা সবসময় প্রোটেক্ট করবো ভিলেজের লোকের দিকে, তো আমরা সবসময় হেলদি থাকবো আর আমরাও তোমাকে ভালোবাসি। মাস্টার এই কথাগুলো খুবই ভালো লাগে। তারপরে সে গাড়ির মধ্যে থাকে আর একটা ড্রাইভারকে বলে যে আমাকে ওই পুরোনো অ্যাপার্টমেন্টেই নিয়ে চলো, কিন্তু ড্রাইভার তাকে বলে যে কিন্তু আমাকে উনি বলেছেন যে মানে যাকে সে ফোন করেছিল সে বলেছে যে আপনাকে একটা বড় ভিআইপি হোটেলে নিয়ে যেতে, কিন্তু মাস্টার তাকে বলে দেয় যে না, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, আমার কোনো ভিআইপি হোটেল চাই না, আমি জাস্ট ওই জায়গাতেই যেতে চাই পুরোনো অ্যাপার্টমেন্টে, আমাকে তুমি ওখানেই ছেড়ে দাও। তো ড্রাইভার তাকে বলে যে ঠিক আছে ইয়ং মাস্টার যা বলেছে আমরা আপনার সব কথা শুনতে, তো আমরাও আপনার কথা শুনবো। তারপরে সে দেখানো হয় যে খেমের হোস্টেলের বাইরে তাকে নামিয়ে দেয়, তো মাস্টার যখন খেমের হোস্টেলের বাইরে আসে আর খেমের দরজা নক করতে থাকে আর বলে যে খেম খেম, তখন সে দরজা খুলে আর ভিতরে আসে খেম যে ঘুমিয়েছিল। মাস্টার যখন খেমের কাছে আসে দেখে যে খেম ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, আর খেমের স্বপ্নের মধ্যে দেখানো হয় যে পালাতে থাকে রামপাংয়ের হাত থেকে। রামপাং তাকে বলে যে তুমি কত পালাবে, তোমাকে আমি ছাড়বো না, এবার তুমি গিভ আপ করে নাও, তুমি যদি তাড়াতাড়ি গিভ আপ করে নাও তাহলে আমি তোমাকে খুব ভালো দেখে একটা মৃত্যু দেবো, তোমাকে বেশি তার পাবো না। কিন্তু খেম তার কথা শুনে না আর ওখান থেকে পালাতেই থাকে। তো রামপাং তার সামনে আসে আর বলে যে আমি বলেছিলাম না তুমি আমার হাত থেকে কোথাও যেতে পারবে না। আর এখানে মাস্টারকে দেখানো হয় যে খেমের মাথায় হাত দেয় আর তাকে বলে যে তুমি সব স্বপ্ন দেখছো খেম, তুমি চিন্তা করো না, এত তাড়াতাড়ি গিভ আপ করো না, আমি তুমি চলে এসেছি, আমি তোমাকে প্রোটেক্ট করবো খেম, আমি তোমাকে ফিরিয়ে আনবোই। তারপরে মাস্টারকে দেখানো হয় যে খেমের মাথায় হাত দেয় আর কিছু মন্ত্র পড়তে থাকে, আর এখানে খেমকে দেখানো হয় যে স্বপ্নের মধ্যে এখনও আটকে থাকে, আর যেখানে সে স্বপ্নের মধ্যে পুরো জড়িয়ে যায়। রামপাং তাকে বলে যে তোমাকে আমি ছাড়বো না। মাস্টার তাকে বলে যে খেম তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? খেম বলে যে মাস্টার তুমি কোথায় আছো, আমাকে বাঁচাও। তো মাস্টার তাকে বলে যে খেম তুমি এত তাড়াতাড়ি গিভ আপ করো না, খেম আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। তখন এই রামপাং আসে আর খেমকে বলে যে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কালকের জন্য ওয়েট করতে হবে না, তুমি আজকেই গিভ আপ করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বেশি কষ্ট হবে না। রামপাং তাকে এখনও ফলো করতে থাকে আর তারপরে সে একটা গাছের সঙ্গে খেমকে জড়িয়ে দেয়। খেম যেখানে ভয় পেয়ে যায় সে বলে যে আমাকে প্লিজ ছেড়ে দাও, কিন্তু রামপাং তাকে ছাড়ে না আর বলে যে এবার দেখতে পেয়েছো তো আমার পাওয়ার কতটা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব জায়গায় ফলো করব, কালকে তোমার মৃত্যু হবে, সেই জন্য আমি বলছি তুমি আজ রাতেই মরে যাও, তাহলে তোমার আর অতটা প্রবলেম হবে না, তোমাকে অতটা সাফারও করতে হবে না, আমার কথা শুনে নাও, আমি তোমাকে একটা চান্স দিচ্ছি। যেখানে রামপাং খেমের মাইন্ডকে পুরো ডাইভার্ট করতে থাকে যে তার কথা যাতে সে শুনে নেয় আর গিভ আপ করে দেয়, যেটা শুনে সে বলে যে ডিসাইড করো খেমজিরা তুমি আমার কথা শুনবে কি শুনবে না, সব কিছু তোমার উপরেই হবে। খেমজিরা যখন ডিসাইড করে নেয় গিভ আপ করার, মাস্টার আসে আর বলে যে এটা তোমার স্বপ্ন খেম, এত তাড়াতাড়ি গিভ আপ করো না, আমি তোমাকে বলছি তুমি তোমার মাইন্ডে ফোকাস করো, সব কিছু ঠিক করতে পারবে তুমি। তখন এই রামপাং বলে যে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে কষ্ট দেবো না, আমি তোমাকে চুজ করতে দিয়েছিলাম কিন্তু তুমি চুজ করছো না। খেমকে দেখানো হয় যে বলে যে আমি আর গিভ আপ করবো না। তখনই মাস্টার তাকে বলে যে খেম এত তাড়াতাড়ি গিভ আপ করো না, তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতেই হবে, তুমি ওর জালে এসো না। তো রামব্যাং তাকে বলে যে তুমি তুমি ফাইনালি এখানে চলে এসেছো তাই না, তোমার জন্যই আমি ওয়েট করছিলাম, তুমি জানো না যে তোমাকে কখন থামতে হবে, তাই তো এখান থেকে চলে যাও। তো তখনই মাস্টার খেমকে বলে যে খেম এগুলো তোমার স্বপ্ন, এগুলো সত্যি নয়, আর তুমি নিজের স্বপ্নকে থামাতে পারো, তো নিজের স্বপ্নকে থামাও, তুমি সব কিছু করতে পারো, আমার কথা শোনো খেম, এই স্বপ্ন থেকে বেরিয়ে আসো, এখানের মধ্যে জড়িও না। তখনই খেম বলে যে আমি আর গিভ আপ করবো না। রামবাং তাকে বলে যে আজ থেকে আমি তোমার উপরে একদমই আর কোনো দয়া দেখাবো না, এবার তোমাকে আমি শেষ করে দেবো। তো সে গায়েব হয়ে যায়।
মাস্টারকে দেখানো যে খেমের কাছে ছুটে আসে আর বলে যে খেম তোমার কোথাও লাগেনি তো, খেম তুমি ঠিক আছো তো? খেম বলে যে মাস্টার তুমি চলে এসেছো, আমি তোমাকে প্রচুর মিস করছিলাম। মাস্টার বলে যে হ্যাঁ আমি চলে এসেছি, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করবো। কিন্তু খেম বলে যে মাস্টার আমাকে গিভ আপ করতে দাও, আমি আর বাঁচতে চাই না মাস্টার, আমি আর পারছি না এইসব সহ্য করতে, আমার আর ভালো লাগছে না। কিন্তু মাস্টার তাকে বলে যে কিন্তু না, আমি তোমাকে বাঁচাতে চাই, তুমি এত তাড়াতাড়ি গিভ আপ করলে হবে না খেম, তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতে হবে, তোমার মা বাবার জন্য, তোমার বন্ধুদের জন্য, তোমাকে সবার জন্য বাঁচতে হবে, এমনকি তোমাকে আমার জন্যও বাঁচতে হবে খেম, প্লিজ প্লিজ বেঁচে যাও, প্লিজ গিভ আপ করো না। খেম তাকে বলে যে কিন্তু আমরা দুজন কি এভাবে একসঙ্গে থাকতে পারবো? তো মাস্টার বলে যে হ্যাঁ, এই জীবনে আমরা দুজন একসাথে থাকবো, তুমি আমাকে বিশ্বাস করো খেম। খেম তার কথায় বিশ্বাস করে। আর মাস্টার বলে যে যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবই, আর আমি তোমাকে বাঁচাবো, আমি সবসময় তোমার পাশে আছি বলে মাস্টার কী করে খেমকে কিস করে নেয়। আর খেমও মাস্টারকে কিস ব্যাক করে নেয়। তারপরে সেটা দেখা যায় যে প্রেজেন্টে যখন খেম স্বপ্ন থেকে ফিরে আসে, তার চোখ খুলে আসে, মাস্টারকে নিজের স্বপ্নে দেখে, আর সামনে দেখে সে এতটা খুশি হয়ে যায় যে সে মাস্টারকে হাগ করে নেয়। সে যখন মাস্টারকে হাগ করেছিল তখনই সেখানে জেট আর চরণ চলে আসে। তারা যখন গেট খুলে দেখে যে মাস্টার আছে, তো তারা দুজন ডিসাইড করে যে তারা দুজন আরেকবার হাঁটতে যাবে, কারণ তারা দুজন কাবাব মে হাড্ডি হতে চায় না, সেই জন্য তারা আমাদের চলে যায়। পরের দিন সকালে দেখানো হয় যেখানে মাস্টার চরান আর জেটকে বলে যে সেই যে ছাদে তারা যে রিচুয়ালসটা ফলো করেছিল সেটাকে ভেঙে দিতে, কারণ ওই রিচুয়ালসের মধ্যে একটা এমন জিনিস ছিল যেটা খেম দেখতে পাচ্ছিল যে রামপাংয়ের স্পিরিটকে সাইন করতে ওই জায়গাটা হেল্প করছিল, তো সেই জন্য তারা ভেঙে দেয়। আর মাস্টার বলে যে রামপাং এত তাড়াতাড়ি কিছু শান্তিভাবে করবে না, সেই জন্য ওর সব রাস্তাগুলোকে আমরা বন্ধ করতে চাই, যাতে না ও কোনোভাবে খেমকে হার্ট করতে পারে। তো আমরা এবার দেখছি খেমের মাইন্ডে সবসময় রামপাং ছিল। তো খেম জেটকে বলে যে সরি, আমি তোমাদেরকে চিন্তিত করতে চাইনি, সেই জন্য আমি তোমাদেরকে কখনো বলিনি যে আমি ওকে দেখতে পাচ্ছি বলে। তো এটা শুনে চরণ বলে যে ও আমি তো বিশ্বাস করতে পারছি না যে কী হতে চলেছিল। তো মাস্টার বলে যে আমি একটা ভিজিশন দেখেছিলাম যে আজ রাতে খেমের সঙ্গে কী হতে চলেছিল। তো এটা শুনে জুনি বলে যখন তুমি জানোই মাস্টার, তার মানে তুমি তো সব কিছু ঠিক করতে পারবে তাই না? তো মাস্টার বলে যে কিন্তু এখন এইসবের শুরু, আমি এখনও জানি না যে আমি কীভাবে এটাকে শেষ করবো। রামপাং সব কিছু চেষ্টা করবে খেমকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত আমার দিকে ওকে বাঁচানোর জন্য কিছু একটা করতে হবে। তো এটা শুনে চরণ বলে যে মাস্টার তোমার কাছে কি কোনো প্ল্যান আছে, তুমি কি কিছু প্ল্যান ভেবেছো? তখন মাস্টার ফোন বের করে, যেটা দেখে জেট বলে যে মাস্টার তোমার প্ল্যানটা কী? তো মাস্টার কিছু বলে না। জুনি বলে যে মাস্টার তুমি কি আমাদেরকে বলবে যে তোমার প্ল্যান কী, তাহলে আমরা ওয়েট করব কতক্ষণ পর্যন্ত, আমরা জানতে চাই যে এরপরে আমরা কি করব, আমরা এখানে সবাই চলে এসেছি বলো। মাস্টার বলে যে না, আরেকজন এলে তারপরে আমি আমার প্ল্যান বলবো। জুনি বলে যে কে বাকি আছে? চরানো বলে যে কিন্তু মাস্টার তুমি ফোন কবে নিলে? মাস্টার কিছু বলে না, আর তারপরে সে ফোন পিক আপ করে আর কাউকে বলে যে তুমি চলে এসেছো, তো ঠিক আছে তুমি ভিতরে চলে এসো। তো জুনি বলে যে এত লোকের মাঝে ওই পার্সনটাই কেন রেখেছো? তারপরে তারা বাইরে আসে, আর বাইরে এসে তারা কাচেনকে দেখতে পায়। কাচেন আর কেউ নয়, নতুন একজন ক্যারেক্টার হয় যে আসছে, তাদেরকে বলে যে হ্যালো ব্রো, কিছু হেল্প লাগলে আমাকে বলো, আমি সবসময় হেল্প করবো। যেটা দেখে জেট খুব খুশি হয়। আর এখানে আমি ভাবিনি যে আমি এই জায়গায় একে দেখার পর আমার মনে হচ্ছে না যে এটা কোনো হরর ড্রামা বলে। তো যাই হোক, এখানে আজকের জন্য ছিল এটুকুনি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তো প্লিজ প্লিজ